আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপু। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আপনাদের সকলকে রেসিডেন্সি ডিপ্লোমা এমফিল গাইডলাইন সেশনে আমি স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, মেন্টর ইজি মেডিকেল স্কুল। দেখুন, আমি আপনাদের সাথে আজকে কথা বলবো রেসিডেন্সি ডিপ্লোমা এমফিল পরীক্ষায় প্রস্তুতির জন্য। আপনাকে প্রস্তুতি শুরুর আগে কিভাবে আপনার যাত্রাটা হওয়া উচিত। প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে আপনারা পড়াশোনা করতেছেন, স্বপ্নটা যেন পূরণ হয় সেটার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা এবং দোয়া দুটার জন্য আমরা সঠিকভাবে করতে পারি, তাই না? যারা আমাদের ব্যাচে আপনারা অলরেডি অ্যাডমিট হয়েছেন, এটা আমাদের আপকামিং যে রেসিডেন্সি, অর্থাৎ মার্চ 2027 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে নভেম্বর প্রথম সপ্তাহ 2026 সালে, তাই না? 2026 সালের নভেম্বর মাসে, মানে আপকামিং নভেম্বর মাসে যে রেসিডেন্সি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তাদের ক্লাস শুরু হবে মার্চ 27, তাই না? আবার যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন, আপকামিং ডিপ্লোমা পরীক্ষা, তো পরীক্ষা হবে আপনার মার্চের দিকে, আর ক্লাস শুরু হবে জুলাই 27, তাই না? তাই যা হোক, আমাদের এই আপকামিং ব্যাচে যারা আপনারা অলরেডি অ্যাডমিট হয়েছেন তাদেরকে আমি সকলকে স্বাগতম জানাচ্ছি। হাজারো কোচিং এর ভিড়ে আপনারা আমাদের উপর ট্রাস্ট বা বিশ্বাস রেখেছেন। ইনশাল্লাহ আমরা আপনাদের বিশ্বাসের সর্বোচ্চ মূল্য দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, এবং এটা আপনারা পড়তে পড়তে আস্তে আস্তে টের পাবেন ইনশাল্লাহ। বাকি আপনাকে আপনার হেল্প করতে হবে। বলে না যে নিজেকে নিজে সাহায্য করুন, তা আপনি আপনাকে হেল্প করুন পড়াশোনার দ্বারা। আর যেখানে আপনি আমার হেল্প আশা করবেন বা মনে করবেন আমাকে হেল্প করা উচিত, সেখানে নক করবেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বিএলএস বিসিএস, এখন বর্তমানে এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম ফেজে রেসিডেন্ট বিএমইউ তে আছি। এফসিবিএস পার্ট 1 মেডিসিন 2021 জুলাই, অ্যাকচুয়ালি পরীক্ষা সেপ্টেম্বর মাসে দিয়েছিলাম করোনার জন্য। আবার ফার্দার এন্ডোক্রাইনোলজিতে জুলাই 25 সালে পার্ট 1 করি। মেডিসিনে ট্রেনিং করেছি প্রায় 1.5 বছরের মতো। আর এখন তো রেসিডেন্সি কোর্সে আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার এফসিপিএস পার্ট 1 মেডিসিন এবং রেসিডেন্সি পরীক্ষা একাধিকবার দিতে হয়েছে আর কি। সুতরাং সফলতা, পাশাপাশি ব্যর্থতা, এবং আলহামদুলিল্লাহ শেষে কাঙ্ক্ষিত সাবজেক্ট, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান আমি, আল্লাহ আমাকে সহজ করে দিছেন। তো এই জায়গা থেকে বলবো আর কি, যে আপনাদের এই প্রস্তুতির শুরুতে যে আপনি একটা স্বপ্ন দেখুন, ওই স্বপ্নের পিছনে ছুটতে থাকুন, চেষ্টা করুন, দোয়া করুন, আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় ইনশাল্লাহ পৌঁছবেন। হয়তো কারো একটু সময়ের প্রয়োজন হয়, কারণ রিজিক নির্ধারিত স্থান কাল পাত্র ভেদে, তাই না? সো যদি আমি এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম সাবজেক্ট, এই পছন্দের সাবজেক্টটাকে বাদ দিয়ে, ধরুন আমি কোনো সাবজেক্টকে আন্ডার এস্টিমেট করতেছি না, বাট প্রতিযোগিতাতে হয়তো একটু কম মার্কসে চান্স হয়, এমন কোন সাবজেক্ট চুজ করলে হয়তো আরো 1 বছর আগে চান্স পেতাম, বুঝছেন না? বাট কাঙ্ক্ষিত সাবজেক্ট, কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনাদের জন্য বলবো, আপনার চিটাগাঙ্গে বাড়ি, প্ল্যান করেছেন যে ভাই চিটাগাঙ্গে এই সাবজেক্ট আছে, সো আমি এই মেডিসিনের তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করবো এবং সেখানে পরীক্ষা দিব, ওকে? সো আপনার সাবজেক্ট, আপনার প্রতিষ্ঠান, সেটার জন্য আপনার চেষ্টা, আপনার দোয়া, ওকে? আমরা দেখুন যে আমি তো দুইটা স্লাইড জাস্ট পরিচিতি, আমাদের টোটাল স্লাইড সংখ্যা আজকে 16টা। দুটো তো আমাদের পরিচিতি দিলাম, আর বাকি 14টা স্লাইড, তার মানে মাত্র 14টা স্লাইড। কেন ইমাজিন, আপনারা কখনো কোনো ক্লাস বা ইত্যাদিতে মাত্র 14টা স্লাইড, বাট প্রত্যেকটা স্লাইড এখানে অত্যন্ত দামি, তা আমি দাবি করতেছি আর কি। আমাদের সম্মানিত মেন্টর ডাক্তার তানভীরুল ইসলাম শাওন, ফেসবি রেসিডেন্ট পেডিয়াট্রিক সার্জারি বিএমইউ, আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমাদের আরেকজন সম্মানিত মেন্টর ডাক্তার ফয়জুল্লাহ বিপু, অচিরে যুক্ত হবেন, উনি নাইট ডিউটিতে আছেন, তারপর যুক্ত হবেন আর কি। ফেজে রেসিডেন্ট নিন্স নিউরোলজি, ওকে? এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। তাহলে আমি এখান থেকে কি কমেন্ট করব, এটা হচ্ছে যে আপনাকে প্রস্তুতি নেওয়ার সময় কোন সাবজেক্টে কতটুকু মার্কস আসবে এটা জানতে হবে, কথা বলছেন? এই মার্কস ডিস্ট্রিবিউশন একদম দলিল দস্তাবেজ নয়, একথা মনে রাখেন। এটাই মানতে বিএমইউ প্রশাসন বাধ্য নয়, কিন্তু ইউজুয়ালি এখান থেকে 19-20 18-20 হবে।
15-20 হবে না, মানে একটু কম বেশি হতে পারে, বুঝছেন। অ্যানাটমি টোটাল নাম্বার জানেন তো, আমাদের ফ্যাকাল্টিতে বেসিক সাবজেক্টে 6টা প্রস্তুতি সবার জন্য সেম, তাই না? আমরা বলি বেসিক সাবজেক্টের নম্বর প্রায় 150, আর ফ্যাকাল্টিকে আমরা বলে থাকি 50। ওকে, এখন তো অ্যানাটমি 25 থেকে 30টি প্রশ্ন, ফিজিওলজি প্রায় 30টি প্রশ্ন, বায়োকেমিস্ট্রি 15, প্যাথোলজি 20, মাইক্রোবায়োলজি 30 থেকে 35, ফার্মাকোলজি 20। ক্লিয়ার? এর বাইরে বললাম ফ্যাকাল্টিতে 40 থেকে 45টা বলেছি আমি। আর গত প্রায় 3 বছর যদি বলে থাকি আমি, আমি তো এবার চান্স পেলাম, এবারে 5টা প্রশ্ন ছিল ফরেন্সিক মেডিসিন থেকে, গতবারও কাছাকাছি 4টে থেকে 5টা। সো ফরেন্সিক মেডিসিন থেকে 4টে 5টা প্রশ্ন প্রতি বছরই আসতেছে, এটা অবহেলা করার আর সুযোগ নেই। কথা বুঝতে পারলেন? তার মানে দেখুন, এখান থেকে আপনি একটা আইডিয়া পাচ্ছেন যে ফ্যাকাল্টি পার্ট, যারা মেডিসিনে পরীক্ষা দিবেন তাদের ফ্যাকাল্টি মানে ডেভিডসন, যারা সার্জারি এলাইডে পরীক্ষা দিবেন তার জন্য ফ্যাকাল্টি মানে বেলিয়াল লাভ পড়তে হবে এমন না, আমাদের কনসাইজ শীট পড়লে এনাফ। সেখানে সার্জারি পার্ট রয়েছে, আই রয়েছে, ইএনটি রয়েছে, গাইনি রয়েছে, অর্থাৎ অর্থোপেডিক্স রয়েছে, বুঝছেন, এই অংশটুকু ক্লিনিক্যাল পার্ট। আর যারা বেসিক সাবজেক্টে পরীক্ষা দিবেন তাদের জন্য ফ্যাকাল্টি একটু ক্রিটিক্যাল, এই জন্য যে তাদেরকে বেসিক সাবজেক্ট পড়তে হয় মেডিসিন এবং সার্জারির দ্বারা যে ফ্যাকাল্টি পার্টের যে ক্লিনিক্যাল অংশটুকু পড়ে থাকেন তার একটা নির্যাস অংশ তাদেরকে লাগবে, সেটাও আমাদের ওই নির্দিষ্ট অংশের শীটে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বুঝতে পারছেন? তার মানে বেসিক সাবজেক্টের প্রস্তুতি সবার সেম, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ইভেন ফরেনসিক মেডিসিন যত প্রায় 2-3 বছর থেকে আসতেছে, সেম প্রস্তুতি। ফ্যাকাল্টি পার্টের জন্য যিনি মেডিসিন এলাইডে পরীক্ষা দিবেন ডেভিডসনের প্রস্তুতি নেবেন, সার্জারি এলাইডের জন্য বেলি ল্যাব কেন্দ্রিক সহ যে শীট কেন্দ্রিক প্রস্তুতি সেটা আপনি নিয়ে থাকবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমি কয়েকটা টিপস দিব, আমার এখানে মনে হয় 8-9টা টিপস আছে আর কি, বুঝছেন। পৃথিবীর যে কোনো পরীক্ষায় সফল হওয়ার জন্য হিডেন স্ট্র্যাটেজি হচ্ছে টু সাকসেস ইন এনি এক্সাম অফ দি ওয়ার্ল্ড। কি সেটা? টু অ্যানালাইসিস দি প্রিভিয়াস কোশ্চেন্স অফ দি এক্সাম। Hidden strategy to success any exam in the world to analysis the previous question of that exam। কথা বলছেন? পৃথিবীর সকল পরীক্ষা সফল হওয়ার জন্য মাপকাঠি, একটা চাবিকাঠি, গোপন রহস্য হচ্ছে ওই পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এই কথাটা এফসিপিএস পার্ট 1 এর জন্য প্রযোজ্য, রেসিডেন্সির জন্য প্রযোজ্য। এফসিপিএস পার্ট 1 এর জন্য এই প্রিভিয়াস কোশ্চেন আনতে দেয় না, রেসিডেন্সিও দেয় না, কিন্তু পরবর্তীতে পাওয়া যায়, বিএমইউ লাইব্রেরিতে দেয় ওনারা, কিন্তু এই পার্ট 1 এর প্রশ্ন কখনোই তারা লিক করেন না। তো স্টুডেন্টদের কাছ থেকে শুনতে হয়, এবং অনেকগুলো স্টুডেন্ট মিলে প্রশ্নগুলো কালেক্ট করে অনেক ক্ষেত্রে তারা হ্যান্ড নোট বা পিডিএফ তৈরি করেন, তারপর সেখান থেকে অনেক ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক তৈরি করা হয়, এবং এটা অনেক বেনিফিশিয়াল। আমি পার্ট 1 এর গল্পটা বললাম কতটা যুদ্ধ, রেসিডেন্সির জন্য যেহেতু প্রশ্নটা পরবর্তীতে পাওয়া যায়, সুতরাং এখানে স্ট্রাকচার্ড কোশ্চেন ব্যাংক রয়েছে, এবং প্রিভিয়াস কোশ্চেন আপনার আয়না, মানে আপনার বড় ভাইয়া বড় আপু যে রাস্তায় হেঁটে সফল হয়েছেন আপনি ওই রাস্তাতে হাঁটবেন, তাই না? সফল কামদের রাস্তাটাই আমাদের রাস্তা, আছে না? এদিন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেন। তবে কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পরের আয়াতগুলো দেখেন যে তাদের পথ যারা সফল হয়েছেন, আর তাদের পথ না যারা বিফল, তাই না, যারা ধ্বংসপ্রাপ্ত আর কি। এখন কথা হচ্ছে এটাই যে বিগত সেশনের প্রশ্নগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা বিভিন্ন সময়ে সফল হয়েছেন তাদের প্রত্যেকের একটাই কথা যে এই প্রিভিয়াস প্রশ্নগুলো আগামী বছরের প্রশ্ন কেমন হবে সেটা আপনাকে কি করবে, হাইলাইট করবে। আর আমি দুটো এখানে লাইন লিখছি কি যে VVI 3 স্টার, মানে বিগত বছরের প্রশ্ন সলভ করতে গিয়ে আপনি দেখতে পাবেন যে কিছু কিছু টপিক থেকে একাধিকবার প্রশ্ন এসেছে, 3 বার, 4 বার, 7 বার, বুঝছেন? দেখতে পাবেন আপনি যে একই টপিক থেকে 7 বার, 10 বার, 5 বার, 12 বার প্রশ্ন আসছে, তার মানে কি এই টপিক VVI 3 স্টার, মানে ইনশাআল্লাহ ওই টপিক থেকে আগামী সেশনে প্রশ্ন আসবে। আর কিছু কিছু টপিক রয়েছে আপনার একবার প্রশ্ন আসছে, সেখান থেকে আসতে পারে, অর্থাৎ আমি যখন প্রিভিয়াস কোশ্চেন সলভ করব তখন আমি আমার শিটকে এইভাবে 2টা ক্যাটাগরিতে ভাগ করব। যেমন আমি যদি আপনাকে বলি যে লাংয়ের অ্যাপেক্স এবং বেজের একটা পার্থক্য রয়েছে, অ্যাপেক্স অফ দি লাং এন্ড বেজ অফ দি লাং এর পার্থক্য, বুঝছেন?
বা রেস্ট্রিকটিভ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ একটা বক্স রয়েছে, এটা যে ভিভিআই 3 স্টার টপিক। এই টপিক থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে। সো আপনি এই কোশ্চেন সলভ করার সময় শিটকে ভিভিআই 3 স্টার দিয়ে লিখে রাখবেন, মানে আপনি বুঝতে পারবেন যে এই প্রশ্ন থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে এবং ইনশাল্লাহ আগামীবারও আসতে পারে, মানে আসবে ইনশাল্লাহ, বুঝছেন। এন্ড ভিভিআই 3 স্টার টপিক তো 200 নাই, দেন ভিভিআই 3 স্টার টপিক কোথায় কোথাও আছে 400টা। 400 টপিককে আপনি আগামীবার প্রশ্ন আসবে বলে মনে করে পড়বেন এবং আপনি এখান থেকে প্রশ্ন কমন পেয়েই যাবেন। পরের কোশ্চেনটা হচ্ছে যে 1 স্টার টপিক। এই টপিকটা এমন টপিক যেখান থেকে প্রশ্ন অন্তত একবার হলো এসেছে, সুতরাং আর একবার আসতে পারে, সেটা আপনি পড়বেন। তাহলে এই দুই ক্যাটাগরিতে আপনার মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো চলে গেল। এর বাইরে কিছু টপিক আমরা মানে পড়াতে পড়াতে বলবো, কারণ নতুন প্রশ্ন তো প্রতিবার আসে, তাই না। ট্রাম্প কার্ড কি সেটা দেখুন, যে যেটা আমরা বলি যে যেটা আপনার ওই পরীক্ষার চান্স পাওয়া না পাওয়া নিয়ামক হয়ে যায়। আপনাকে যদি যেটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমাকে অ্যান্সার দেন তো, সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার টোটাল কত মার্কসের, কেউ বলতে পারবেন? মেডিকেল ভর্তির টোটাল স্কোর কত? টোটাল স্কোর মেডিকেল ভর্তির জানা আছে 200 কারো? জি, 200 200 মার্কস। 200 মার্কস। আচ্ছা, একসময় 300 ছিল, এখন কি 200 করছে? আপনার কি শিওর? মানে 100 মার্কের পরীক্ষা হয়, এটা আমি কনফার্ম। বাকি এসএসসি এবং এসএসসি নাম্বারের উপরে একটা পরীক্ষা থাকতো, এটা 200 ছিল এক সময়, সেটা এখন মানে 100 করছে না? কারো জানা নাই আপনাদের কেউ? না, 200 লিখলেন ভাই একটু কাইন্ডলি, মানে টোটাল 200 নাকি স্কোরের উপরে 200? না ভাই, স্কোরের ওপর হচ্ছে 200। আর আপনার হচ্ছে যে পরীক্ষা আবার 100 মার্কের, তাই না? পরীক্ষা 100 মার্কের, জি, টোটাল 300। 300 না, হ্যাঁ, যে এটা জানতে চাচ্ছি আমি, এই সুন্দর। জি, জি, এই জি। ব্যাখ্যাটা কেন হচ্ছে আপনি বুঝেন, খুব দামি কথা লুকায় আছে এখানে। প্রতিটা স্লাইড 2-3 মিনিট করে বলবো, আধা ঘন্টা চলে শেষ হয়ে যাবে। বাট যা যা বলতেছি এই কথাগুলো ভাই আপনি পরীক্ষার হলে গেলে আজকের কথা মনে হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে এরকম যে মেডিকেল ভর্তি পরীক্ষা 300 মার্কস স্কোর হলেও আপনার এই রেজাল্টের উপরে 200 মার্ক ডিপেন্ড, তাই না। যা এসএসসি জিপিএ 5 এবং এইচএসসি জিপিএ 5, তার কিন্তু 200 মার্কের স্কোর হয়ে গেল, তাই না? কি বলেন? তাহলে আলটিমেটলি পরীক্ষাটা কিন্তু 100 মার্কের মধ্যে আবর্ত হয়। কারণ যে এসএসসি এসএসসি এ প্লাস নাই, যার স্কোর 200 না, এই সংখ্যা চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম। কথা হচ্ছে কি যে 200 স্কোর 200 তো আছে, এই সংখ্যায় ভাই হাজার হাজার। তাদের মধ্যে 100 মার্কের আসল পরীক্ষা যে ভালো করবে সে চান্স পাবে। এই 200 মার্ক নিয়ামক হিসেবে কাজ করবে না, কারণ 50,000 মানুষের 200 মার্ক 200 আছে। ওই 50,000-এর 100 মার্কের পরীক্ষা কি করবে, এটাই মূল কথা। এই এই মেসেজটা কি বুঝছেন? মেডিকেল ভর্তি পরীক্ষায় 200 মার্ক আপনারা এ প্লাস পাইছেন, এমন 50,000 আছেন, তাহলে আসলে চান্স পাওয়া ডিপেন্ড করবে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা। এটাই সত্য, বাস্তব কিনা বলেন? একটু আমাকে হ্যাঁ না বলেন প্লিজ। জি ভাইয়া। ওকে, এখন আপনাকে যেটা বলার চেষ্টা করব আমি, যেখানে আমি 3টা সাবজেক্টের কথা লিখলাম কেন, কেন এর বাইরে সাবজেক্ট রয়েছে প্যাথোলজি, বুঝছেন। এর বাইরে সাবজেক্ট রয়েছে মাইক্রোবায়োলজি, তারপরে লেখা আছে বায়োকেমিস্ট্রি, আমার কথা বুঝছেন। তারপর আছে ফার্মাকোলজি, এই প্রিন্সিপাল সাবজেক্ট। এইগুলোতে ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করেন। প্যাথোলজিতে আমি চাইলে প্যাথোলজিতে এই কোর্স শুরু করতে চাইতাম, কিন্তু আমি জানি যে আপনাদের সমস্ত ভয় অ্যানাটমি ফিজিওলজিতে, এজন্য আমি অ্যানাটমি দিয়েই এই রেসিডেন্সি ডিপ্লোমা কোর্স শুরু করতে চাচ্ছি। প্রয়োজনে আপনারা চাইলে আমি অ্যানাটমির পাশে আরেকটা সাবজেক্ট ধরতে পারি, যে ভাই অ্যানাটমি 2টা করে ক্লাস নিয়ে একটু ব্রেক দিয়ে আরেকটা সাবজেক্ট শুরু করেন, শুধু অ্যানাটমি বোরিং লাগছে, সেটা করতে হতো। অ্যানাটমিটা আমি শুরুতে পড়াবো ইনশাল্লাহ। প্যাথোলজিতে আপনারা সবাই বুঝেন ভালো, সাহস আছে আপনাদের, ভালো করেন। মাইক্রোবায়োলজি একটু কঠিন লাগলো, পড়তে পড়তে আপনাদের সাহস হয়ে যায়, আপনারা অনেক মার্কস তুলতে পারেন। বায়োকেমিস্ট্রিতে আপনারা অনেক মার্কস তোলেন, ফার্মাকোলজির কাছাকাছি কথাবার্তা। তার মানে আমি এটা বলতে চাচ্ছি ভাইয়া আপু, যে ধরুন প্যাথোলজি নাম্বার 20, ধরুন মাইক্রো নাম্বার 30, বায়োকেমিস্ট্রি নাম্বার ধরেন 20, ফার্মাকোলজিও ধরেন 20। তাহলে গড়ে দেখেন 3 20 60 আর 30 90। তার মানে আমি বলতে চাচ্ছি কথাটা এরকম, যে এই প্যাথো মাইক্রো বায়ো এই সাবজেক্ট গুলোর প্রতি আপনাদের ভালোবাসা আছে, আপনারা বুঝেন ভালো, আপনারা পড়েন ভালো, পড়ে এই 80 থেকে 90 মার্কসের সিলেবাসে আপনারা
মোর অর লেস ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করেন। আর আপনি বলেন যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষাতে দুইটা জিপিএ 5 পেয়ে 200 পেলে কি আপনার চান্স পেয়ে যাবেন? নাকি 200 পাওয়ার দ্বারা আপনি প্রতিযোগিতা করার মতো ইনিশিয়াল অবস্থায় আসলেন, কি মনে হয়? 2টা A+ আমি চান্স পেয়ে গেছি এরকম? হ্যালো? না, ইনিশিয়াল অবস্থা আর কি। আসলেন, এখন কথা হচ্ছে উল্টা ভাই, আপনার 2টা A+ নাই, 4.8 4.9, তো ওই জায়গায় 200-র ভেতরে আপনার স্কোর 190। তাহলে এইবার বলেন তো আপনি চান্স পাওয়ার দৌড়ে কেমন আগায় আছেন? আপনার 200 মার্কের স্কোরের ভিতরে 190 স্কোর, ম্যাট্রিক ইন্টার রেজাল্ট খারাপ আপনার, তাহলে আপনি কি চান্স পাওয়ার দৌড়ে আগে আছেন না বহুত পিছিয়ে আছেন বলেন আমাকে? অনেক পিছায়। ইয়েস, আমি যে মেসেজটা দিব, আপনারা ভালো করে প্যাথোলজি পড়েন, ভালো করে মাইক্রোবায়োলজি পড়েন, ভালো করে বায়োকেমিস্ট্রি পড়েন, এবং এই জায়গাতে আপনারা অনেক ভালো নাম্বারও তুলেন, বুঝছেন? তুলতে হবেই ভাই, সবাই ভালো করে, আপনাকেও ভালো করতে হবে। এই ভালো করার দ্বারা আপনার স্কোরটা লেভেল হবে ওই 200 মার্ক পাওয়ার মতো, বুঝছেন? এখানে খারাপ করলে আপনার চান্স পাবেন না, এখানে ভালো করলে চান্স পেয়ে যাবেন। না, না, এখানে ভালো করলে আপনার লেভেলস করে আসলেন, আপনার অন্যান্য বন্ধুরা ভালো করছে, আপনিও ভালো করছেন। ভাই রেসিডেন্সি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরীক্ষা, টপ 5 হতে হবে, টপ 10 হতে হবে, টপ 12 হতে হবে, টপ 7 হতে হবে, তাই না? টপ 2 হতে হবে। কোন কোন সাবজেক্ট আছে না 2টা করে সিট আছে, কোলোরেক্টালে মনে হয় একটা সিট, একটা কি দুইটা? তাই না? তো এইরকম ব্যাপার, ভাস্কুলার সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, ওকে, ফার্স্ট সেকেন্ড হতে হবে। তার মানে ব্যাপারটা বুঝতে পারছি কি আপনাদেরকে? প্যাথোলজি সবাই ভালো করে, আপনি ভালো করেন, মাইক্রো সবাই ভালো করে, আপনি ভালো করেন, বায়োকেম সবাই ভালো করে, আপনি ভালো করবেন। এখানে ভালো করলে আপনার প্রয়োজনীয়তা টিকে থাকলেন, খারাপ করলে আপনার চান্স পাবেন না। এরপর এইবার আসেন আপনি চান্স পাওয়ার কথাবার্তা। অ্যানাটমি ভালো করলে চান্স পাবে, না হলে নাই, নিয়ামক। ফিজিওলজি ভালো করলে হবে, নইলে নাই। ফ্যাকাল্টি ভালো করলে তার মানে কি, এই প্যাথো মাইক্রো বায়ো এই 70 80 90 নাম্বার সবাই ভালো করে, কিন্তু অ্যানাটমি ফিজিওলজি ফ্যাকাল্টি মিলে যে আরো 80 90 নাম্বার আছে, এই জায়গায় বড় অংশেরই খারাপ করে। এখানে যে ভালো করবে তিনি চান্স পাবেন। অ্যানাটমি অনেকের কাছে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় অ্যানাটমি শুনলেই। দেখেন সার্জারি ফ্যাকাল্টিতে যেমন অ্যানাটমিতে অনেক কোশ্চেন থাকে, আমি দায়িত্ব নিয়ে, একদম দায়িত্ব নিয়ে বলতেছি, মেডিসিন ফ্যাকাল্টি তো ভাই 30 and above কোশ্চেন পাবেন। ক্লিয়ার? না আমি কি ভাই আপনাদেরকে এটা বোঝাতে পারছি যে অ্যানাটমিটা, ফিজিওলজিটা, ফ্যাকাল্টি পার্টটা, এই পার্টটাতে আমাকে ভালো করতে হবে, কারণ ওইগুলো আমি ভালো করলেও এখানে এসে যদি ভালো করতে না পারি আলটিমেটলি আমি চান্স পাবো না। কারণ আপনি, ধরেন আমি খুব বাস্তবসম্মত কিছু গল্প করি। তা আমি এবার রেসিডেন্সি চান্স পাওয়ার পরে একজন আপু আমাকে ফোন করলেন, উনি রাজশাহী মেডিকেলের, সবকিছু বলবো না, 42 BCS উপজেলা পোস্টেড রয়েছেন, এবং উনি অত্যন্ত মেরিটোরিয়াস, বিভিন্ন প্রফ ঠিক না, আইটেম কাটতাম বা মানে প্লেস করা স্টুডেন্ট, বুঝছেন? এবং উনি অসম্ভব ভালো পরীক্ষা দিচ্ছেন, এরপরে ওনার চান্স হয় নাই। তো আমাকে ফোন করছেন যে ভাইয়া কি ব্যাপার, মানে কেমনে কি? তাই আমি ওনাকে বললাম যে আপু আসলে আপনি যে আমাকে ফোন করছেন, আমার আর আপনার মধ্যে পার্থক্য 2টা SBO 2টা MCQ, এরকম, এর বেশি কিন্তু না। সেকেন্ড কথা হচ্ছে যে আপু, যে আপনি অনেক ভালো পরীক্ষা দিচ্ছেন, আমি 100% স্বীকার করি, এবং আপনি যদি দাবি করেন যে আমি 170 পাইছি, এটা আমি আপনার দাবিকে অমূলক করব না। ওরা বুঝেন, 170 মানে বুঝছেন 85% মার্কস, তাই না? 80 80 160, তাহলে 85 85 170। ওনাকে আমি বুঝালাম যে আপনি যদি দাবি করেন সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি দাবি করেন যে আপনি 170, তাও আপত্তি নাই। কিন্তু আপনাকে এটা মানতে হবে, যেহেতু এন্ডোক্রাইনোলজিতে গভর্নমেন্টের মনে হয় এখন 10টা সিট, বুঝছেন? সলিমুল্লাহ মেডিকেল আর রংপুর মেডিকেল নতুন খুলছে, বাকি ঢাকা মেডিকেল আর ঢাকা আর বিএমইউতে 4 4 8টা সিট। আর ওখানে মনে হয় 1 1 2, 1 1 2 না 1 1 1 আর 2 3, মানে 10 কি 11টা সিট সব মিলে, ধরলাম 10টা সিট, বুঝছেন? সমাজে ঢাকা টার্গেট বেশি দাও, 10টা সিট, তার মানে ওনাকে বললাম যে আপনি সবচেয়ে ভালো পরীক্ষা দিচ্ছেন, এটা আপত্তি নেই, 170 পাইছেন, সেটা আমি মেনে নিলাম। কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে আপনার চেয়ে 10 জনের নাম্বার আরেকটু বেশি। যদি আপনি 170-এ পেয়ে থাকেন, তাহলে 170-এর অ্যাভাব নাম্বার পেয়েছে আরো 10 জন, যে কারণে আপনি হয়তো হয়তো 11তম এই জন্য চান্সটা পান নাই। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে ভাই এখানে আমাকে প্রতিযোগিতা করে ফার্স্ট সেকেন্ড থার্ডে আসতে হবে, তাই না?
আমি 210 পেয়া পার্ট ওয়ান নয়, এই যে ইজি কাট বলছি প্যাথো বায়ো আর মাইক্রো, তাই না? এখানে যে 80 নাম্বার আছে বা 85 নাম্বার আছে, এখানে সবাই ভালো করে, আপনাকেও ভালো করতে হবে। এখানে ভালো না করলে আপনি চান্স পাবেন না। আর এখানে ভালো করলে আপনার চান্স পাওয়ার প্রতিযোগিতায় টিকে থাকলেন। এই মেসেজটা আমি খুবই মানে হেয়ালি করে দিচ্ছি, মানে গুরুত্ব দিয়ে দিচ্ছি, বারংবার বলতেছি। এই কথাটা মাথার ভিতর নেন। ভাইয়া বলছে প্যাথো মাইক্রো বায়োকেমিস্ট্রি। দেখেন আজকে এই আপনারা তো জুমে তো অল্প কয়েকজনই আছেন, ম্যাক্সিমামই আমার ব্যাচে অ্যাডমিটেড স্টুডেন্ট। যারা রেকর্ড শুনবেন তারা তো শুনবেনই, তাই না? আপনারা তো একটা পরিমাণ অর্থ দিয়ে আমার কাছে পড়তেছেন, এবার আমি আপনাদের প্রতি কমিটমেন্ট, তাই না? তারপরে চান্স পেলে তো আমার লাভ, না কি বলেন? তবে আমি নিঃসন্দেহে ওই কথাটাই বলার চেষ্টা করি যে কথাটা আপনাদের প্রকৃতপক্ষে কাজ দিবে। হ্যাঁ, প্যাথো বায়ো মাইক্রো সবাই ভালো করে, আপনাকেও ভালো করতে হবে, কোনো ব্যত্যয় নাই। বাকি আপনার জন্য এই ট্রাম্প কার্ডে যা যদি আপনি খেলতে না পারেন, আপনি কিন্তু এখানে খারাপ করে ফেলবেন। ওকে, অ্যাটেনশন সিকার বা গেম চেঞ্জার, আবার এই কথা আমি টেনে নিয়েছিলাম। সেম জিনিসটা আবার বললাম, অ্যানাটমি ফিজিওলজি ফ্যাকাল্টি। এসবি আপনারা জানেন যে 180টা এমসিকিউ আর 20টা এসবিএ নাকি? ভাই আপু জানা আসতো নাকি? এসবিএ 20টা আর 180টা এমসিকিউ। এসবিএ 20টার মধ্যে মনে রাখবেন ভাই, 20টা এসবিএ আপনার সিনারিও। আমি বলি নাই 20টা এসবিএ ডেভিডসন থেকে থাকবে, নো। কিছু এসবি অ্যানাটমি কিন্তু ওটা ক্লিনিক্যাল, কিছু এসবি প্যাথোলজি সেটাও ক্লিনিক্যাল, কিছু এসবি মাইক্রোবায়োলজি সেটাও ক্লিনিক্যাল, কিছু এসবি ফিজিওলজি সেটাও ক্লিনিক্যাল। আর যেটা ডেভিডসন বা বেল মানে ফ্যাকাল্টিতে সেটা ক্লিনিক্যালি। দেন 5টা এসবি থাকবে ফ্যাকাল্টি থেকে, আর 15টা এসবি থাকবে বেস সাবজেক্ট থেকে। কিন্তু ভাই সেটা ক্লিনিক্যাল ভাই, ক্লিনিক্যাল। আপনাকে একটা কথা হিস্ট্রি দিল এরকম, যে একটা বাচ্চা, তার নর্মাল, তার মায়ের লেবার পেইন ছিল দীর্ঘ সময়, তারপর 12 ঘন্টা 14 ঘন্টা বা 16 ঘন্টা লেবার পেইনের পরে গ্রামে ডেলিভারি হয়েছে, তাই না? এবং গ্রামে ডেলিভারি হবার পরে সেই বাচ্চাটার কি হয়েছে, শোল্ডারে সে আর অ্যাবডাকশন করতে পারতেছে না, তাই না? তারপর হচ্ছে যে আপনার ল্যাটারাল রোটেশন করতে পারতেছে না, এই বিষয়গুলো দিয়ে রাখলো। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন রুট ভ্যালু এফেক্টেড হয়েছে, তাই না? তা আপনারা জানেন যে যখন এই বার্থ ইনজুরি বা শোল্ডার যদি আমাদের অ্যাবডাকশন ইনজুরি হয়, তাহলে আলটিমেটলি আর্পস পালসি মানে আপার টাং পালসি, তাই না? সার্ভাইকাল 5 সার্ভাইকাল 6 বা পুলিশম্যান টিফ এন্ড পটারসন, মানে সহজ একটা উদাহরণ দিলাম। এটা কিন্তু অ্যানাটমি, তাই না? দেখেন বা অথবা বললো যে এই আপার টাং, যে এই যে ইনজুরির কারণে এই সমস্যাটা হয়েছে, ওই ট্রাং থেকে কি কি নার্ভ তৈরি হয়। আপার টাং থেকে দুইটা নার্ভ আসে, জানেন নাকি? তো এইরকম বিষয়গুলো বুঝছেন, আপনাকে কিন্তু অনেক ক্লু আকারে দিতে পারে আর কি। অর্থাৎ প্রতিটা এসবিএ ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল। তাহলে আমি কি লিখে দেখেন, নো এক্সট্রা ওয়ার্ক। এসবিএ এর জন্য পৃথক কোনো এসবিএ বেসে ভর্তি হওয়া যাবে না ভাই, এটা ধোঁকাবাজি আপনাদের সাথে। আপনি যে পড়াটা পড়বেন ওটা বুঝে পড়বেন, ওটা ক্লিনিক্যাল অ্যাসপেক্ট জানবেন, সেখান থেকে এসবিএ হবে। এসবিএ এর জন্য পৃথক কোনো পড়া নেই। জাস্ট স্টাডি উইথ মাইন্ড ফোকাস। আপনি পড়ার সময় একটু মাথায় রাখেন যেখান থেকে কিভাবে একটা সিনারিও আসতে পারে, তাই না? আপনি যে কোনো টপিক পড়েন, দেখেন মাইক্রোবায়োলজি পড়তেছেন, আপনি কি মাইক্রোবায়োলজি পড়তেছেন? ধরেন আপনি মাইক্রোবায়োলজি পড়লেন যে স্টেফিলোকাস ওরিয়াস বা স্টেফিলোকাস পায়োজেন্স, বললেন না? তাহলে ও কি কি ডিজিজ করছে ধরেন, ওটাই আপনাকে সিনারিও আকারে দিল, তাই না? গিভ ইম্পর্টেন্স টু ক্লিনিক্যাল কোরিলেশন। অর্থাৎ ডিজিজ যখনই পড়বেন, আপনি চিন্তা করে দেখুন তো, এমনি আপনাদেরকে ছোট্ট একটা গল্প আকারে বলি, যে আমরা বলি না যে রক্ত আমাশা সাদা আমাশা। তে গ্রামের যারা গ্রাম্য ডাক্তার, তারা যে চিকিৎসা দেয়, সাদা আমাশা মেট্রোনিট্রাজল, রক্ত আমাশা সিপ্রো, এইভাবে তারা মুখস্থ করে, তারা রোগীদের চিকিৎসা করে এবং রোগীরা কিন্তু সুস্থ হয়। আমাদের এই প্রফেশনে যত মানে ভুয়া ডাক্তার টিকে আছে কিভাবে বলুন তো? কারণ ভুয়া ডাক্তার যে চিকিৎসা দেয়, সেই চিকিৎসা তো অনেক রোগ কি হয় বলেন, ভালো হয় না, হয় না? আপনাদের কি মনে হয় ভুয়া ডাক্তারের চিকিৎসা একটা রোগে ভালো হয় না, না কি ভাই? আপনাদের কি মত? ভালো হয় তো, সেজন্য তো আর টিকে আছে বাজারে, তাই না? আমরা তো পরে সন্দেহ হয় দেখে বিভিন্ন কারণে কাজ করি, কিন্তু হয়তো ভাই, তাই না, ভালো হয়। এবং এলিজার মতো অপারেশন পর্যন্ত করে ফেলছে, তাই না? কি অবস্থা আর কি। তো যাই হোক, তো তা আপনার চিন্তাটা কি থাকে? আপনি চিন্তা করেন এরকম যে সাদা আমাশা মানে মিউকাস আছে, তাই না? তার মানে সেটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। আর অ্যামিবিক ডিসেন্ট্রি কি করে?
এন্টামোeba হিস্টোরেটিকা। আর তার বিরুদ্ধে কে ভালো কাজ করে? মেট্রোনিডাজল, তাই না? আবার আপনি চিন্তা করেন কি, রক্ত মশা মানে ব্যাসিলাই ডিসেন্টি, সেখানে কি করে? স্যালমোনেলা টাইফি এন্ড প্যারাটাইফি। এই স্যালমোনেলা সিগালার উপরে কে ভালো কাজ করে? এই স্যালমোনেলা টাইফয়েড করে সিগালা, আর কি সিগালা মেইনলি। তো এই সিগালার উপর কে ভালো কাজ করে? কুইনোলন্স। সেই কুইনোলন্সের মধ্যে সেকেন্ড জেনারেশন কুইনোলন্সের নাম কি? সিপ্রোফ্লক্সাসিন। ফার্স্ট জেনারেশন কুইনোলন্সের নাম বলতে পারবেন? বলতে পারলে চকলেট। অনলাইন তো চকলেট দেওয়া লাগবে না, জাস্ট খালি ঘোষণা দিলাম, মনে মনে খেয়ে নিন। ফার্স্ট জেনারেশন সিপ্রোফ্লক্সাসিন নাম মনে আছে কারো? ন্যালিডিক্সিক অ্যাসিড, ন্যালিডিক্সিক অ্যাসিড, বুঝছেন? ওকে, আপনি কি বুঝতে পারলেন ভাই? এই 15-20টা এসবি এর ভেতরে আপনাকে মিনিমাম 15.5 এসবি কাট করতে হবে ভাই, নইলে চান্স পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। পরীক্ষা প্রচন্ড ভালো দিবেন, চান্স কিন্তু পাবেন না। আমি কথাগুলো খুব স্ট্রেট কাট বলতেছি। আপনারা আমার কাছের লোক, আপনারা চান্স পান এই জন্যই তো পড়াচ্ছি, তাই না? টাকাও নিচ্ছে আপনাদের কাছ থেকে। তাহলে আপনি এই জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। এখন দেখেন, অর্ডার অফ দি স্টাডি কিভাবে পড়বেন। প্রথম যেটা ভাই, আপনি আমাদের লেকচার করেন, শীট পড়েন। আমরা অত্যন্ত উদার, আমাদের যে শীট, যেটা লেকচার সেটাই শীট, কথা বলছেন? এবং এটা প্রতিনিয়ত আমরা আপডেট করতেছি। ক্লাসের পরে প্রতিটা লেকচারে পিডিএফ দিব। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন না, এই অনুমতি আমি দেই নাই। বাট আপনারা নিজেরা অবশ্যই পড়বেন। আমার হাতে খেয়ানত করলে দায়ভার আপনার, আমি তো আর দায় নিব না, তাই না? বাকি আমরা আপনাদের প্রত্যেকেরই প্রত্যেকটা লেকচারে পিডিএফ দিয়ে দিব। আমাদের শীট নেওয়া বাধ্যতামূলক নয়। আপনারা চাইলে শীট নিতে পারেন, চাইলে বড় কোনো কোচিং বাংলাদেশের, তাদের শীটে পড়তে পারেন, আমার কোনো আপত্তি নাই। যা আপনি মন চায় পড়েন। কিন্তু জিস্ট আমাদের টপিকে দামি, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, আমি যাই, আমি মনে করি একজন মেন্টর, একজন আপনার মানে শিক্ষক ছাত্রকে যা দিবে এটা সর্বোচ্চ 90%। কথা বুঝতে পারছেন? আমি যদি আমার সবকিছু আপনাকে দেই 90%, 10% নন ট্রান্সফারেবল, এটা আপনার নিজস্ব। কথা বলছেন? তাও আপনি আর একটু কমায় চিন্তা করেন যে ভাইয়া যা পড়াবে এটা হোল পড়ালেখার 80 থেকে 85% কাভার করবে। বাকি 10 থেকে 15% আপনার সেলফ স্টাডি। এটা করতে হয় ভাই, এটা স্পুন ফিডিং কারোর পক্ষে সম্ভব না। আর আমি যদি দাবি করি 100% দিব, এটা মিথ্যা দাবি হবে, এটা আমি করব না। যা সত্য তাই, কারণ আপনি তো ভাই মানে কি বলা যায় যে মানে ম্যাচিউর এনাফ, তাই না? আপনারা প্রত্যেকেই মানে বাংলাদেশের সবচেয়ে মেধাবী মানুষ। যারা আপনাদের সাথে চাপাবাজি করে তো আমার লাভ নাই, কারণ আমি যা বলবো আপনারা বললেন ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন, তাই না? এটাই বাস্তবতা আর কি। ওকে, তাহলে আপনাদের লেকচারটা করুন, তাই না? ওই শীটটা বোঝার চেষ্টা করেন, মানে শীটটা আপনি লেকচারে যে সকল টপিক বলা হচ্ছে ওই টপিকগুলো শীট থেকে পড়ে ফেলেন, কারণ ওগুলো দামি। এরপর আপনি কোশ্চিন ব্যাংক সলভ করেন। শুরুতে কোশ্চিন ব্যাংক সলভ করলে চোখে সরিষা ফুল দেখবেন, কারণ আপনি জিনিসটা বুঝলেন, শীট থেকে ওই জিনিসগুলো দেখায় নিলেন বা পড়লেন। ক্লিয়ার? লেকচার, ভিডিও লেকচার করার পর শীটটা পড়ে ফেললেন। বুঝছেন? এমন বড় কোচিং এর লেকচার নিলে অসুবিধা নাই। বাকি দেখেন এরপরে যে কোশ্চিন ব্যাংক এবার সলভ করতে গিয়ে কি হবে। এবার আপনি বুঝবেন যে ভাইয়া পড়ার সময় এই কথা বলেছিল, এই কথা বলেছিল, এই যে প্রশ্ন এখান থেকে আসছে যে সেলুলার অ্যাডাল্টার 4 প্রকার: হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, আর কি মেটাপ্লাসিয়া, অ্যাট্রফি, তাই না? এই ছোট্ট 4টা নাম এখানে অসংখ্যবার প্রশ্ন আসছে। আর ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া ফলস অপশনে অসংখ্যবার দিয়ে রাখে, বুঝছেন? এটা আমি বললাম, আপনি খালি পড়াবার সলভ, ভাইয়ের কথা তখন মনে হতো। এই কোশ্চেন সলভ করতে গিয়ে আপনি বুঝবেন যে কোন কোন টপিক থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে আর কোন কোন টপিক থেকে একবার প্রশ্ন আসছে। এই কোশ্চেন সলভ করার সময় আপনি আবার শীটটা কাছে রাখবেন। ক্লিয়ার? প্রথমে লেকচার শিট, লেকচার করার সাপেক্ষে শিট, কোশ্চেন ব্যাংক সলভ, আবার আসবেন শিটে। এইবার শিটে এসে আপনার ওই ভিভিআই 3 স্টার আর 3 স্টার ভাবে শিটটাকে তৈরি করে ফেললেন। তারপর আমাদের ওয়েবসাইটে এক্সাম লিংক থাকবে, আপনি ওখানে এক্সাম দিয়ে দিবেন। ওয়েবসাইটের কাজ এবাউট শেষ, আমরা হ্যান্ড ওভার নিয়ে সব রেডি করে ফেলবো। হয়তো শুরুর কয়েকটা এক্সাম আমরা গুগল ডক্সে দিব ইনশাল্লাহ। অসুবিধা নেই, আপনাদের এক্সাম হবে, এক্সামের মতো করে হবে আর কি। ওকে, এরপরে দেখেন টু থিংস।
অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা লাইন এখানে দেখ। ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট ইম্পর্টেন্ট টপিকস। ভাই আপনাকে ধারণা ক্লিয়ার করতে হবে। কামিট টু দি মেমোরি, ভমিট টু দি খাতা। মাথায় মুখস্থ করো, খাতায় গলা, মানে মুখস্থ করো, খাতায় গিয়ে বমি করো। ভাই এটা সম্ভব না ভাই, এই যুগ বাসি হয়ে গেছে। আপনাকে অবশ্যই জিনিসগুলো বুঝে বুঝে পড়তে হবে। আর কইতে পারেন যে ভাই বাংলাদেশের রাজধানী ঢাকা বোঝার কি, ভাই এটা আপনি এমনি মনে থাকবে, তাই না? যদি এমন কিছু থাকে সেক্ষেত্রে আমি নেমোনিক্স দিব, আমি সহজ করার বুদ্ধি আপনাকে শেখাবো। যার কোনো রাস্তা নেই তারও একটা রাস্তা আছে ভাই। এবং এই রাস্তাগুলো সারাদিন, যেহেতু আমি নিজে কয়েকবার পরীক্ষা দিছি, এবং এটা আমার থার্ড রেসিডেন্সি ব্যাচ পড়ানো, কারণ এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি ছোট্ট একটা আমার ব্যক্তিগত লাইফের গল্প, 30 সেকেন্ড সময় নিচ্ছি আর কি। আই এম সাফারিং ফ্রম ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যাবাউট কত 11 ইয়ার্স আর কি, বুঝছেন? তো সব মিলায় আমি একবার হুট করে প্যাথোলজিতে পরীক্ষা দিয়েছিলাম, বুঝছেন? এবং সেবারও বিএমএ তে চান্স পাইছিলাম, উপজেলায় চাকরির 1 বছরের মাথায় আর কি। তারপর যা বিভিন্ন পরামর্শ সাপেক্ষে প্যাথোলজি ডিপার্টমেন্টের সেন্ট্রাল এসিতে কাজ করতে হয়, বুঝছেন? এবং পাশ করার পরেও আজকে যারা বেসিক সাবজেক্টে থাকে, আমি ডিসকারেজ করতেছি না, বাট বাস্তবতা এটাই যে ডায়াগনস্টিক সেন্টারের মূল্যায়নটা এমন যে আপনাকে কয়েকটা ডায়াগনস্টিক সেন্টারে দৌড়দৌড়ি করতে হবে, দুইটা তিনটা এরকম। অর্থাৎ এক জায়গায় যে শান্তি মতো কাজ করবেন, জুনিয়রদের এই সুযোগটা দেওয়া হয় না। সিনিয়ররা আনটিল ডেথ কুক্ষিগত করে রাখে, বুঝছেন? এবং এই লোকগুলো তো কম, বুঝছেন না? পপুলারের চেম্বার, ধরেন পপুলারে যদি 3 জন এন্ডোক্রাইনোলজিস্ট চেম্বারও দেয়, 3 জনই কিন্তু রোগী পাবে। কিন্তু এক পপুলার 3 জন প্যাথোলজিস্টকে রাখবে না। আমাদের বুঝতে পারছেন? যেন আমার প্যাথোলজি হেড স্যারই যখন গেলাম বললো যে খবরদার তুমি পড়বা না। তখন আমার মেডিসিনে পার্ট 1 পাস করা অলরেডি। কোনোদিনও না স্যার বললো, রেসপিরেটরি মেডিসিনে স্যার বললো যে না, তোমার এই অ্যাজমার জন্য সাবজেক্ট চেঞ্জ করার কোনো দরকার নাই। স্যার বুঝাইলো যে তুমি চাইলে তোমার রুমে হিটার লাগাতে পারবা, রুম হিটার, তাই না? কিন্তু প্যাথোলজি ডিপার্টমেন্টে তো তোমার সেন্ট্রাল এসি, কি দরকার? দেখ সবকিছু মিলাই আবার চিন্তা ভাবনা করে, তো যে বেশ পরে আর কি, মানে ওই বছর ভর্তি হলে আমি এমডি ফাইনাল ইয়ারে থাকতাম, তাই না? যাই হোক, সেক্ষেত্রে আমি দুইটা ব্যাচ তখনও পড়াইছি আর কি। সো থার্ড রেসিডেন্সি ব্যাচ পড়াচ্ছি। আর কি কি প্রসঙ্গে যেন কথাটা বললাম, ও ক্লিয়ার কনসেপশন, সেটা বললাম যে এই ধারণা ক্লিয়ার করা ছাড়া যে চান্স হবে না ভাই, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ প্রশ্ন থাকে ডান বাম উপর নিচ থেকে, হুবহু কমন আসে। ধরুন 200টা প্রশ্নের ভিতরে হুবহু কমন আপনি 30টা প্রশ্ন পেতে পারেন, বুঝছেন না? 40টা পাইলেন, 200 কোশ্চেনের ভিতরে হুবহু কমন পাবেন 40টা কোশ্চেন, বুঝলেন? তাহলে মাত্র 20%। বাকিগুলো হুবহু পাবেন না। তো ডান বাম উপর নিচ মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাবেন। সুতরাং ধারণা ক্লিয়ার থাকলে আপনি অবশ্যই পারবেন। সেকেন্ড দেখেন, অ্যানাটমি ফিজিওলজি ফ্যাকাল্টি, এই কথা মনে হয় 7 বার বললাম বা 10 বার বললাম। এই জায়গা আপনাকে গেম চেঞ্জ করে দেবে ভাই। মেমোরাইজেশন টপিকস, বাকি যে ইজি কাট যেটা বলছি, যে মাইক্রোপ্যাথো ফার্মা, এগুলো আপনাকে অন্যভাবে নিতে হবে আর কি। ওইখানে একটা মারাত্মক কথা বলছি আমি, যে কিছু টপিক মুখস্থ করতে হয়। যে সকল টপিক মুখস্থ করতে হয় সেটার জন্য আপনি একটা পৃথক পদ্ধতি নেবেন। যেমন আমি মুখস্থ গুলোকে আলাদা একটা নোট করে ফেললাম, যদি এর মুখস্থ আলাদা করে সাইজ সাইজ করে ফেললাম, তো ওইটা প্রায়শই পড়তাম, তাহলে আমার সহজ হতো মনে রাখাটা। মানে কিছু জিনিস মুখস্থর যে রেসিডেন্সি পরীক্ষা আসে, এটা কিন্তু মানে আপত্তি করা যাবে না ভাই। বরঞ্চ আপনি আমার কইতে পারেন যে ভাই এই জিনিস যেহেতু মুখস্থ করার, আপনি আমার বলেন যে কেমনে মুখস্থ করলে মুখস্থ থাকবে, সেই কোশ্চেন জিজ্ঞেস করেন। যেটা বোঝা সেটা বুঝেন, যেটা মুখস্থ করা সেটা মুখস্থ করেন। যে মুখস্থ করা যায় সেটা বুঝতে চাওয়া বোকামি, আর যেটা বোঝা যায় না সেটা মুখস্থ করা এটাও বোকামি। মানে আমি আপনাদের বড় ভাই হিসেবে স্টেটকার কথাটা বলে দিলাম। ওকে, এবার আসুন যে, আচ্ছা, টাইম বাজেট, বুঝছেন? এটা আমি একটা অ্যাজাম্পশন রাখছি আর কি। ওভারঅল আমাদের কি করা উচিত? আচ্ছা ভাই, কোশ্চিন ব্যাংক কোনটা কিনবো? আপনারা লাস্ট আওয়ার কিনেন, গুণগত মানে লাস্ট আওয়ার ভালো, বুঝছেন? ভালোকে ভালো বলতে আমার কোনো আপত্তি নাই, তাই না? লাস্ট আওয়ারই কিনেন। এখন দেখেন যে টোটাল একটা, যে প্রথমবার সিলেবাস কমপ্লিট করতে প্রায় 5 থেকে 6 মাস লাগবে অ্যাবাউট। দেন আমরা এখন শুরু করতে যান আমাদের, আমরা এই মাসকে কি হাফ ধরি নাকি? তারপর দেখেন তাহলে সামনে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তা আনুমানিক ইনশাল্লাহ আমরা এই ধরেন মানে উইদিন সেপ্টেম্বর আমাদের ভালোভাবে শেষ হয়ে যাবে। আমরা চেষ্টা করব সেপ্টেম্বরে যদি 1 সপ্তাহ আগে শেষ করা যায় ভালো, তাই না? তাহলে আমি সেপ্টেম্বরে যে মাঝামাঝি শেষ করতে পারি 5 মাসের ভেতরে। ধরেন আজকে চিন্তা করি আমরা যে এই 21 জুলাই থেকে সেপ্টেম্বরে, সরি 21
এপ্রিল থেকে সেপ্টেম্বরে 21 তারিখে শেষ করলাম, মানে অ্যাবাউট 5 মাস নিলাম সময়টা আমরা। এরপরে কি দেখেন, আমি বলছি যে এরকম সম্ভব হলে আমাদের ফার্স্ট ডিভিশন 1 মাস, সেকেন্ড ডিভিশন 15 দিন, থার্ড ডিভিশন 7 দিন। ধরুন নভেম্বরের 7 তারিখে পরীক্ষা, অ্যাবাউট, বুঝছেন? আমরা 5 মাস টাইম খরচ করে যদি আমরা এরকম সেপ্টেম্বর, ধরেন সেপ্টেম্বর আমরা ফুলই নিলাম, আমরা সেপ্টেম্বর ফুল নিলাম, ধরেন আমরা প্রায় 5.5 মাসে শেষ করলাম ফার্স্ট টাইম। তাহলে আপনাকে কিন্তু আমি প্রায় 1 মাস 7 দিন টাইম দিলাম, তাই না? ফুল অক্টোবর মাস, নভেম্বরে 1 সপ্তাহ। তাহলে আপনি কিন্তু এরকম একবার, দুইবার, তিনবার রিভিশন দিতে পারবেন। এক একটা পড়া ভাই অনেকবার পড়তে হবে। একটা কোশ্চেন আমি পরীক্ষায় আসলো, এটা আপনি আনসার করলেন 10 সেকেন্ডে, আপনার আরেক বন্ধু ও পারছে, 5টা স্টেপই কারেক্ট করছে আপনার বন্ধুটা, সে আনসার করছে 20 সেকেন্ডে, আপনার এই বন্ধু চান্স পাবে না। কেন জানেন? কারণ ও যে কোশ্চেনটা কঠিন সেই কোশ্চেনে বেলা সময় দিতে পারবে না। যেগুলো সহজ কোশ্চেন, চোখের পলকে দেখা মাত্র, উইদিন সেকেন্ডস পারতে হবে, তাহলে আপনি কঠিন কোশ্চেনের সময় দিতে পারবেন। তাহলে আমি কি এতটুকু বোঝাতে পারছি আপনাদেরকে এই স্লাইড থেকে, যে আপনি একবার কোর্স শেষ করার পর অন্তত পক্ষে ভাই 3বার রিভিশন দেওয়ার ট্রাই করবেন, টাইম বাজেট করে। আসুন, হিডেন স্ট্র্যাটেজি আর একটা দেখেন, এটা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যদি সব ভুলে গিয়ে যদি আমার আজকে এই কথাটা মাথায় রাখেন, তাও সফল আপনার এই সেশনে, বুঝছেন? কি দেখেন, আমি বলার চেষ্টা করেছি এরকম, যে 180টা যে এমসিকিউ থাকে, এই 180 এমসিকিউ এর ভেতরে অন্তত পক্ষে 90 থেকে 80টা, মানে এবাউট 100-র মতো এমসিকিউ থাকে ভালো পারার মতো। এবং এই 80, 90 বা এবাউট 100টা এমসিকিউ যেগুলো ভালো পারার মতো, সেখানে আপনাকে 5টা স্টেম কারেক্ট করিয়া সেই কাঙ্ক্ষিত 80 কোশ্চিন বুঝে 90 অথবা 100, এই ফুল নাম্বার ক্যারি করতে হবে। মানে 90টাতে 90, 80তে 80, 100তে 100, মানে কোশ্চেনের অবস্থা বুঝে এবাউট 90 থেকে 100টা, মানে আমি অর্ধেক ধরলাম, তাই না? 180-র অর্ধেক 90 না? তো 90টা এমসিকিউ থাকবে ভালো পারার মতো সহজ, এখানে 5টা স্টেম কারেক্ট করে 90 তুলতে হবে। আপনাকে একটা কথা বলি ভাই, আপু, কোশ্চেন সহজ, আপনি কমনও পাবেন, স্টেম 5টা কারেক্ট করতে পারবেন না। আপনার স্টেম কারেক্ট হবে 4, 4, 4, 3 মাঝে মাঝে, আর 4, মানে 5টা স্টেম কারেক্ট করতে গেলে বারবার পরীক্ষা দিয়ে নিজেকে ঝালাই করে এক পড়া অনেকবার পড়েই আপনাকে সম্ভব। এবং যেগুলো বেসিক থেকে আসবে, দ্রুত বেসিক আপনার হচ্ছে যে চিন্তা করতে হবে। আমি কি বুঝতে পেরেছি? কারণ যেটা আপনি পারবেন না 5টি দিবেন, তাও 2টা হবে। যেটা আপনি একটা ট্রু, 4টা ফলস দিলেন, বা 2টা ট্রু, 3টা ফলস দিলেন না বুঝে, নাম্বার অনেক পাবেন। কিন্তু ভাই, যেটা কঠিন 5টা ট্রু দিলেন, এই স্ট্র্যাটেজি কি আপনি শুধু একা জানেন, নাকি পরীক্ষা যারা দিচ্ছে সবাই জানে? কি মনে হয় মাহবুব ভাই, বা যারা জয়েন করছেন, আপনাদের কি মনে হয় যে না পারলে 5টা ট্রু দিতে হবে, এই স্ট্র্যাটেজি কি সবাই জানে, নাকি আপনি আমি একা জানি? সবাই জানে। সবাই জানে। সো ওই কাজ করে ভাই চান্স হবে না ভাই। ভাই একটা ট্রু হলে বাকি 4টা ফলস দিবেন, দেন আপনি, মানে একটা ট্রু এটা কনফার্ম, বাকি 4টা সম্পর্কে আপনার জ্ঞান নাই, ফলস, ওইটা ট্রু দিয়ে বাকি 4টা ফলস দিবেন, দেন, এটা তো সবাই জানে। তাহলে যেটা কমন, যে 90টা ভালো থাকবে, পারামো থাকবে, এখানে 5টাই কারেক্ট করতে হবে, এখানে ব্যত্যয় ঘটানো যাবে না। ওকে, এরপর যেটা বলছি, ক্লিনিক্যাল কোরিলেশন ভালো করার দ্বারা আপনি অন্তত পক্ষে 15টা এসবি ভালো করতে পারবেন। এই দুই কাজ যে করবে, ওই বাকি এমসিকিউ গুলো তার এমনি মোটামুটি হবে, সে চান্স শিওর পাই যাবে ইনশাল্লাহ। অ্যানাটমি সম্পর্কে 3টা কথা বলছি এখানে, প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে ব্যাখ্যা সহ, কথা বলছেন? প্রিভিয়াস কোশ্চেন যে সকল টপিক থেকে আসছে, ওই সকল টপিক ভালো করে পড়তে হবে। আর অ্যানাটমিটাকে আপনাকে একটা ভিজুয়াল মেমোরি থাকতে, ভিজুয়াল মেমোরি, অর্থাৎ আপনাকে ছবি দেখে দেখে পড়তে হবে। অনেকে অ্যানাটমি এমন ডিপে ঢুকে, বুঝছেন, পড়ে, সে তার আর আউটপুট থাকে না। আপনারা ইনপুট দিবেন, আউটপুট লক্ষ্য করে। ছোট একটা গল্প বলি। আচ্ছা, আপনাদের রংপুর মেডিকেলের কেউ কি এই মুহূর্তে জুমে আছেন, বা রংপুরের বাসা কেউ আছেন কি? আমাদের মেন্টর ডাক্তার তানভীর হোসেন শাওন আছেন। ডাক্তার বিকাশ মজুমদার স্যার অনেক বড় পেডিয়াট্রিশিয়ান স্যার, একটা গল্প বলতেন। এখন লোক নতুন ঢাকা, রংপুর থেকে ঢাকায় আসছে, বুঝছেন, নতুন বাপ বেটা বেড়াতে আসছে ঢাকায়। তা এসে যা হোক, বেটা হারাই গেছে। দেন বাবা বেটা, এখন বাবা ওই ছেলেকে খুঁজতেছে, বুঝছেন।
খুঁজতে গিয়ে কি করতেছে সে, সে হচ্ছে আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে। আচ্ছা এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরপর কি হয়েছে, বাবা রিক্সা নিয়ে ছেলেকে খুঁজতেছে, বুঝছেন, যে ভাই আমি ঢাকায় এসে আমার ছেলেকে হারিয়েছি, আমার ছেলের রং এই, পরনে ছিল এই, এরকম, বুঝছেন না, মাইকিং করতেছে। ঢাকা শহরে অলিগলি অনেক মাইকিং করার পর এ বলছে, রিক্সাওয়ালাকে বলছে যে ভাই আমি তো ধরেন কথা কথা এরকম যে গুলিস্তানে আমার ওই আত্মীয়র বাসায় এসেই তো আমার ছেলেকে হারাইলাম। তো যাক আপনি সব মিলে গুলিস্তানে চলে আমার আত্মীয়র বাসাতে ব্যাক করি, কারণ ছেলে হয়তো ওখানে আসতে পারে, বা আমি তো ওখানে যেতে হবে আমাকে। এখন রিস্কাওয়ালা আবার রংপুর থেকে যাওয়া নতুন রিস্কাওয়ালা, বুঝছেন, সে বলছে ভাই আমি তো মাইকিং করে করে আসলাম, কিন্তু আমি তো রাস্তা চিনি না, পিছনে কিভাবে যাব। তো লোকটা মাইকিং করতেছে যে ভাই সব, ঢাকায় এসে আমি হারিয়ে গেছি। একটু আগে বললো আমার ছেলে হারিয়ে গেছে গায়ের রঙেই, পারলে পারলে এই সেখানে যোগাযোগ করেন। এখন বললো ভাই ঢাকায় এসে আমি হারিয়ে গেছি। সুতরাং আপনাকে এমন গভীরে যাওয়া যাবে না যে আউটপুট দিতে পারতেছেন না, আপনি অতটুকুই পড়েন, বুঝেন, যেটা আপনি আউটপুট দিতে পারবেন। ক্লিয়ার? আমাদের স্লাইড এবার শেষের দিকে। ফ্যাকাল্টি নিয়ে আমি বলেছি, মেডিসিন ফ্যাকাল্টির জন্য ডেভিডসন পড়তে হবে, অতীব গুরুত্ব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব দিয়ে, অত্যন্ত গুরুত্ব দিয়ে। ক্লিয়ার? অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে, এখানে কোনো বিকল্প নাই। আপনারা একটা মিথ শুনবেন বা কথা শুনবেন, সেটা হচ্ছে কি, যে কি শুনবেন, যে আপনার ওকে, সেটা কি যেন বললাম ভাই, একটু প্লিজ এটা জরুরি, ইয়াস মেসেজ তো, প্লিজ লাস্টের কথাটা কি বলছি আমি? হ্যালো, শেষ কি যেন বললাম? ও ডেভিডসন নিয়ে, জি জি। এটা হচ্ছে এরকম যে ডার্মার জন্য কি ডেভিডসন ফ্যাকাল্টি, হ্যাঁ, ডার্মার জন্য ডেভিডসন ফ্যাকাল্টি, জি। হ্যাঁ, একটা মিথ প্রচলিত আছে যে আপনার ডেভিডসন না, মানে ওই কয়েকটা চার্ট বক্স বলে রেসিডেন্সির জন্য, মানে এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য ডেভিডসন অনেক পড়তে হয়, বুঝছেন। আর হচ্ছে যে আপনার কি বলা যায় যে, হ্যাঁ, এমডি এর জন্য ডেভিডসন অল্প পড়লেই হয়। এই কথাটা ভুল ভাই, এই কথাটা কি ভুল, তাহা ভুল কথা, তো বুঝছেন। আমি কি করব আপনাদের জন্য একটু বলি, দেখেন, বাস্তবতা হচ্ছে এরকম যে আমি আপনাদেরকে আমার 40 লেকচারের ডেভিডসন ব্যাচ আছে পার্ট ওয়ান এর জন্য। কিসের জন্য ভাই? পার্ট ওয়ান এর জন্য। ক্লিয়ার? তা আমি আপনাদের সবাইকে, এটা কিন্তু পার্ট ওয়ান এর ব্যাচ, কথা বুঝিয়েন। তা আমি আপনাদের সবাই যারা এমডি ফ্যাকাল্টি, তাদেরকে আমি শুরুতে এই ব্যাচে অ্যাড করে দিব। আমি এদিকে বেসিক সাবজেক্ট পড়াতে থাকবো আমাদেরকে, বুঝছেন। আর আপনাকে রিকোয়েস্ট করব, এই 40 লেকচারের ভেতরে আপনাকে এই 25 থেকে 28টা লেকচার করতে হবে, কারণ কি ওই এমডিতে ছোট ছোট চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। নিউরো, এন্ডো, কার্ডিও, কথা বলছেন, গ্যাস্ট্রো, হেপাটো, হেমাটো, রিউমাটো, নেফ্রো, এই 8টাই মেইন, আর স্কিন সাইকিয়াট্রি সামান্য, কথা বলছেন। তার মানে এই প্রথম যে 8টা চ্যাপ্টারের নাম বললাম, এই 8 চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টারের উপরে যে আমার 25টা লেকচার আছে বা 28টা লেকচার আছে, এটা আমি আপনাদের করতে রিকোয়েস্ট করব। যে 5 মাসে যেভাবে আমি কি পড়বো, এই 5 মাসে আমি বেসিক সাবজেক্ট পড়ায় আসবো, আর আপনারা দয়া করে এই 25টা লেকচার করে ফেলবেন ধাপে ধাপে। এরপরে কি করব, এরপরে আমি এসে এই 8টা চ্যাপ্টারের উপরে যখন 8টা ক্লাস নিয়ে নিলাম, বড় বড় কোচিং ও দেখবেন ফ্যাকাল্টি ক্লাস মাত্র 5-6টা। এই 5-6 ক্লাসে ডেভিডসন পড়ে যা হবে, এটা দিয়ে ভাই আপনি ফ্যাকাল্টি পার্টে 50 নাম্বার ডাব্বা মারবেনই মারবেন।
এবং যারা রেসিডেন্সি চান্স পায় এদের একটা বড় অংশেরই এফসিপিএস পার্ট 1 মেডিসিন পাস করা থাকে। কারণ মেডিসিন পড়তে গেলে ডেভিডসনের দখলদারিত্ব আসে। মেডিসিন ফ্যাকাল্টির কথা বলতেছি। সার্জারি ফ্যাকাল্টির জন্য আমাদের মেন্টর বলবেন ডাক্তার তানভীর শাওন, উনি 10 থেকে 12টা ক্লাস নিয়ে থাকেন, দ্যাট ইজ এনাফ এনাফ এনাফ। আমাদের বুঝতে পারছেন? ফ্যাকাল্টি পার্টের জন্য পড়তে হবে। আমার পরিচিত আপু ডিএমসি তে ডার্মাটোলজি, উনিও মেডিসিনে পার্ট 1 পাস করা। কথা বলছেন? ডেভিডসন আপনাকে পড়তে হয়, ভয় পায়েন না, আমি আমার লেকচার করলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর আদার ফ্যাকাল্টির জন্য সেটা না বলে দিছে। আমাদের এবাউট শেষ। আর একটা দুটো সাইড আছে আমাদের। এই যে ফর এমডি ফ্যাকাল্টি গেম চেঞ্জার বুক ডেভিডসন ভাই, কোনো কথা হবে না, মাস্ট মাস্ট মাস্ট। লাস্ট অ্যাডভাইস, আমাদের শেষ স্লাইড, স্টে উইথ স্টাডি লাইক সুপার গ্লু, রেগুলার এক্সাম ইজ এ মাস্ট, ডোন্ট জাজ অন সেলফ, কম্পেয়ার উইথ আদার্স, তাই না? যে আপনি হচ্ছে যে নিজেকে সবসময় আপনি অন্যের সাথে কম্পেয়ার করতে দরকার নেই। প্রে টু অলমাইটি আল্লাহ, আল্লাহ যেন সহজ করে, তাই না? আপনাদের কোনো কোশ্চেন আছে কি? ডাক্তার তানভীর ইসলাম শাওনকে আমি আহ্বান করতেছি যে সার্জারি ফ্যাকাল্টি বা ওভারঅল আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডাক্তার শাওন শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ওয়ালাইকুম হাবিব আসসালাম। ভাইকে। সরি, আমি একটু মাঝখানে স্কিপ হয়ে গেছিলাম। ওই যে আমার বাবা মা আসলে আজকে হজে গিয়েছে, তো আমি একটু মাঝখানে কথা বলতেছিলাম, তাই পুরাটুকু আমি শুনতে পারিনি। তো মোটামুটি দেখলাম guideline দিয়ে দিয়েছে। ওই ডাক্তার শাওন, সার্জারি ফ্যাকাল্টি আর ওভারঅল রেসিডেন্সি প্রস্তুতিতে একজন রেসিডেন্ট হবার জন্য তাকে আসলে এই 7-8 মাস কেমনে কাটানো উচিত বলে মনে করেন? এখন আপনাদের যেহেতু সার্জারি ফ্যাকাল্টির আমি ক্লাস নিয়ে থাকি, তো সার্জারি ফ্যাকাল্টি নিয়ে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির অনেকে মনে করে থাকে যেহেতু সার্জারি বেসড এক্সাম, তো সার্জারি ফ্যাকাল্টি পুরোটাই হচ্ছে ডেভিডসন, সরি মানে বেইলি ল্যাব থেকে কোশ্চেন করা হয়। এটা আসলে ভুল। আমাদের বেইলি ল্যাবের মধ্যে আমাদের সার্জারির সবকিছুই আছে, এখানে গাইনি অপস, অর্থোপেডিক্স, আইএনটি, কিন্তু এখানে শুধু আমাদের বেসিক প্রিন্সিপাল অফ সার্জারির যে পার্টটুকু, এখান থেকে মেইনলি কোশ্চেন আসে। আর আদার যে সেক্টর গুলো থেকে কোশ্চেন আসে, যেমন আইএনটি, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, এগুলো আমাদের স্পেসিফিক কিছু কিছু জায়গায় পড়তে হয়। ওই জায়গাগুলো আমরা আমাদের লেকচার যে শিট থাকবে সেগুলো আপনাদের প্রোভাইড করব, এটাই আর কি। আর আমরা আপনারা অন্য যে কোনো কোচিং সেন্টারের, আমাদের যে যে রিনাউন্ড কোচিং সেন্টার গুলো আছে বাংলাদেশে, ওগুলো নিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের জিস্ট যেটুকু লাগবে ফ্যাকাল্টির, ওইটুকুই আপনাদের দেওয়া হবে। কারণ আপনি তো একটা, যেমন গাইনি, গাইনি তো আপনি অনেক বিশাল একটা সাবজেক্ট, এটা তো আপনি পুরা সাবজেক্ট তো অ্যাডমিশনের জন্য পড়ে যাবেন না। আইএনটির ক্ষেত্রেও সেম, পুরো সাবজেক্ট তো পড়ে যাবেন না। আপনার যেটুকু লাগবে প্রিভিয়াস ইয়ারে যে টপিক গুলো থেকে কোশ্চেন বারবার আসছে, আমরা এই টপিক গুলো কভার করার চেষ্টা করব। তো আশা করি এর মাধ্যমেই হয়ে যাবে। আর আপনার আমাদের কিছু হচ্ছে পোস্ট শেয়ার করা আছে যে মেডিকেল স্কুল গ্রুপে, আমি যেগুলো শেয়ার করছি ওগুলা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সমস্ত যে টপিকস থেকে হয়তো কোশ্চেন আছে, ওই টপিকস থেকে কতগুলো স্টেম আছে সবগুলো আমি একসাথে কম্পাইল করে আপনাদের বিভিন্ন পোস্টের মাধ্যমে দিচ্ছি। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে সবগুলো স্টেম আকারে দেওয়া আছে। আর যেহেতু বিএমইউ তে যে পরীক্ষা হয়, তো এখানে কিছু ফ্যাক্ট আছে, যেমন আমি এটা আসলে মানে ইন্টারনাল ব্যাপার আমি শেয়ার করি। যেমন প্রত্যেক অ্যাডমিশন টেস্টের আগেই প্রত্যেক আমাদের সাবজেক্টের ফ্যাকাল্টি মেম্বারদের কাছে একটা নোটিশ আসে যে 10টা বা 15টা কোশ্চেন করে দেওয়ার জন্য। তো তারা, আমাদের ওই স্যাররাও কিন্তু আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে ওই কোশ্চেন ব্যাংক বা এগুলো মানে এখানে ইয়ারের কোশ্চেন খুবই খুবই হচ্ছে জোর দেয়। তো ওখান থেকে আপনারা অনেক কমন পাবেন। তাই আপনারা লেকচার শিট পড়ার পাশাপাশি অবশ্যই একটা ভালো কোশ্চেন ব্যাংক সাথে রাখবেন, তাহলে ইনশাল্লাহ প্রস্তুতিটা ফুলফিল হবে। আর রেসিডেন্সি শুধু মানে পড়াশোনা করে যে চান্স পাবেন তা না, এটা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এখানে খুব সিট লিমিটেড থাকে। আপনার হয়তো টপ মোশন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সাবজেক্টে সিট অনেক কম, আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েও চান্স না পাইতে পারেন। তো এই আর কি, এখন পড়াশোনা শুরু করলে যখন লেকচার শুরু হবে তখন আরো হয়তো কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডাক্তার শাওন। খুব অল্প বলেছেন কিন্তু আসলে খুব দামি কথা বলেছেন, এটাই বাস্তব কথা বলছেন। সিট লিমিটেড, যেখানে সিট ধরেন 4 জন, সেখানে 20 জন মানুষ সারাদিন পড়লো, 4 জন মানুষ চান্স পাবে, তাই না? কিন্তু দোয়া করতে হয় ভাই, এটা নিয়ে কোনো বাহাদুরি করা কিছু নেই, তাই না? আর একজন ভাইয়া জিজ্ঞেস করেছেন ডিএম নিয়ে। আপনি মাথায় রাখেন ভাই যে ডিপ্লোমা ইন এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম শুধুমাত্র বারডেম এবং ময়মনসিংহ মেডিকেলে হয়।
যারা প্রাইভেট ক্যান্ডিডেট, যারা বারডেম ময়মনসিংহ মেডিকেল দুই জায়গায় পরীক্ষা দিতে পারবেন, আর গভর্নমেন্ট ক্যান্ডিডেট শুধু ময়মনসিংহ মেডিকেল পরীক্ষা দিতে পারবেন। কথা বুঝছেন? টু মাস কম্পিটিটিভ এখানে। এবারে একজন আপু, ওনার নাম মনে হচ্ছে যে সেজুতি সাহা আপু মনে হয়, যাক আমার সাথে প্রায় কমিউনিকেট করতেন আর কি। তা আপু আলহামদুলিল্লাহ এবার ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছেন আর কি। তে অনেক হাইলি কম্পিটিটিভ ভাই। যদি আপনাকে বলে যে 100-তে 85, মানে 100-তে 85 পাইতে হবে, ব্যাপারটা এরকমই হয়তো হবে। ভাইয়া ডেভিডসন বেসে আমি অ্যাড করে দিব ভাই ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এর টেনশনের কারণে কারা কারা আমি গ্রুপে সবাইকে অ্যাড করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলবো ইনশাল্লাহ। যারা আপনারা আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছুই আমি দায়িত্ব নিয়ে আগাবো ইনশাল্লাহ। আপনাদের অসুবিধা হবে না। কোনো আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এনি কোশ্চেন মেসেজে লিখতে পারেন, আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করবো আপনাদের। যারা আছেন আজকে ফজলে রাবি ভাইয়া, জান্নাত লিজা, সুমাইয়া আপু আছেন, শাওন্ত আছেন, ঠিক আসাদ ভাই আছেন, মাহবুব ভাই আছেন, তানিম ভাই আছেন, যে কোনো কোশ্চেন, পরাগ রয় আছেন, যে কোনো কোশ্চেন প্লিজ। ওভারঅল আপনাদের সেশন, যা মন চায় জিজ্ঞেস আসসালামু করেন। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। ডিপ্লোমা ইন এন্ডোক্রাইন যেটা ভাইয়া, এটাতে বারডেম আর ময়মনসিংহে তো আছে ভাইয়া। এখানে ভাইয়া কোর্স মানে কোন জায়গায় কি রকম ভাইয়া একটু কি জানা যাবে ভাইয়া? মানে আসলে আইডিয়া নাই তো কি কি জানতে চাচ্ছেন? ভাইয়া। মানে যেমন বারডেমে কি ভাইয়া, মানে এখানে ভর্তি ফি যেটা, এটা তো ভাইয়া কিরকম দেয়া লাগে, আর এরপরে কি ভাইয়া মান্থলি অনারিয়াম দেয়া হয়? জি জি, এটা আর কি। আপনি সবগুলোই পাবেন। ডিপ্লোমা, এমফিল, এফসিপিএস, অনারিয়াম 35,000 সবসময় পাবেন, বুঝছেন? এটা বিএমইউ থেকে দেওয়া হবে আর কি। মানে 35,000 টাকা প্রতি মাসের স্যালারি সবসময় পাবেন। বাট এই যে বললাম সিটটা কম, তো বারডেমে মনে হয় 4টা এরকম। সরি, আমি একটু মাঝখানে অ্যাড করি। ভাই, আপনি যে কোশ্চেনটা করছেন এটা হচ্ছে ময়মনসিংহে, তো অনেক সময় আপনাদের মানে দেখা যাচ্ছে জানুয়ারি বেতন ফেব্রুয়ারিতে আসে বা মাসিক যে ভাতাটা দেওয়া হয়, কিন্তু বারডেমে ওরা হচ্ছে ওদের নিজেদের ফান্ড থেকেই প্রতি মাসে 35 করে দিয়ে দেয়। বিএমইউ থেকে আসার পরে সেই অ্যামাউন্টটা ওরা নিজেরা নিয়ে নেয়। তো বারডেমে আপনি মান্থলি পাবেন, কিন্তু ময়মনসিংহেরটা হয়তো আপনার 1 মাস মানে গ্যাপ দিয়ে দিয়ে পাবেন আর কি। মানে জানুয়ারিটা ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিটা মার্চে এভাবে পাবেন। আশা করি বুঝতে পারছেন। জি। কি ভাইয়া? আর কার কোনো কোশ্চিন? বাংলাদেশে ডাক্তারদের পক্ষে গত 10-15 বছরে যদি বলেন ডাক্তারদের জন্য একটা পরিবর্তন বললে আমি বলবো এইটা, যে প্রাইভেট ক্যান্ডিডেট, ডিপ্লোমা হোক, এমফিল হোক, এফসিপিএস হোক, রেসিডেন্সি হোক, সবাইকে 35,000 টাকা স্যালারি ডিউরিং ট্রেনিং পিরিয়ড দেওয়া হচ্ছে। এটা একটা আমার কাছে দৃশ্যমান বড় পরিবর্তন, ডাক্তারদের পক্ষের পরিবর্তন। আর কারো কোনো কোশ্চিন, এনি কোশ্চিন ভাইয়া প্লিজ, তাহলে শেষ করে দিব আর কি। থাকলে মাহবুব ভাই কোনো কোশ্চিন আছে কিনা, পরাগ ভাই, সুমাইয়া আপু আছেন, যে কোনো কোশ্চিন আপনাদের, সাবজেক্ট, ফ্যাকাল্টি, বই সব মিলে আর কি। কয়েকটা মেসেজ দিয়েছি, বুঝতে পারছেন তো নাকি ক্লাসে? আসসালামু আলাইকুম। আমি ফজলে রাব্বি বলতেছি। জি জি আমি আসলে চাঁদপুর মেডিকেল কলেজ থেকে এবছর পাশ করছি। আমার একদমই নতুন মেডিকেল ছিল। জি জি আমরা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো আমার আসলে ফাইনাল প্রফে মানে আমরা পাশ করছি ঠিক আছে, বাট আমাদের অনেক ল্যাকিংস আছে। তো আমি আসলে ইএনটি তে আসলে এমএস করতে চাই আর কি। আমার রেসিডেন্সি করার অনেক ইচ্ছা। জি তো জি। আসলে আমি মানে আগে আসলে কিছুই পড়ি নাই বলা যায়, মাত্রই আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে। সো আমি আসলে আপনাদের সাথে জার্নিটা যদি যাই আর কি, বা যেভাবে গুছাই দেন যদি পড়ি, তাহলে কি আমার সামগ্রিক প্রিপারেশন হয়ে যাবে? বা আসলে আমার আইডিয়া খুবই কম যে কিভাবে কি পড়তে ইনশাল্লাহ হয় না আমরা আমরা পড়তে হয়। সামগ্রিক, ইনশাল্লাহ আমরা সামগ্রিক প্রিপারেশন এর জন্যই আগাচ্ছি আর কি। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমি এইভাবে বলি যে এমবিবিএস আপনি চাঁদপুরে চান্স পেয়েছেন, আর একজন ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, অথবা আরেকজন ধরেন রংপুর মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু এমবিবিএস এর বই কেউ কিন্তু পড়েনি। ফার্স্ট ইয়ারের পড়া সবাইকে নতুন ভাবে শুরু করতে হচ্ছে, তাই না? সুতরাং কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক ডিফারেন্স তৈরি হয়েছে। মানে আমি এই কথা বলতে চাচ্ছি যে ইন্টার্নশিপের পরে সবাইকে এক নতুন যুদ্ধে নামতে হয়। এমবিবিএস একটু ভালো জানা থাকলে তার জন্য একটু সুবিধা, এইটুকুই। কিন্তু এমবিবিএস এর পরে বা ইন্টার্নশিপের পরে আবার সবার নিউ জার্নি, বুঝছেন? আর আত্মবিশ্বাস রাখেন ইনশাল্লাহ। সার্জারি ফ্যাকাল্টিতে আমি আমি যতটুকু বুঝি বা আমার অবজারভেশন, আমি 2016 সাল থেকে 2015 সাল থেকে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, লাইব্রেরিতে পড়তাম, বড় ভাইদের সাথে মিশতাম খুবই। আমার থিওরি ছিল এমন যে সিনিয়র্স আর মাই বেস্ট ফ্রেন্ড,
জুনিয়র্স আর মাই বেটার ফ্রেন্ড, আর ব্যাচমেট ইজ মাই গুড ফ্রেন্ড। কথা বলছেন, তো সেখান থেকে অনেক পরামর্শ নিতাম। তো এই জায়গায় দেখছি যে সার্জারি ফ্যাকাল্টিতে সবচেয়ে বেশি নম্বর লাগে অর্থোপেডিক্স, ইএনটি। নিউরো ইউরো অনেক হাইপ আছে আমি জানি, কিন্তু অর্থোপেডিক্স এবং ইএনটি তে অনেক নম্বর লাগে, এবং খুবই ভালো সাবজেক্ট, খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, মানে চেম্বার প্র্যাকটিস এবং অপারেশন, মানে ওটি চেম্বার প্র্যাকটিস সবকিছুর জন্য। সুতরাং আপনাকে ওই প্রস্তুতিটা, মেন্টাল সেট আপ নিয়ে আপনাকে আগাতে হবে, মানে আপনাকে পরিশ্রম করা মানসিকতা। এবং যেটা আমরা বললাম, আমরা আপনাকে যা দিব সর্বোচ্চ, এটা হয়তো 85, তাহলে আপনাকে 15% আবার নিজেকে একটু খাটতে হবে, তাই না? মানে এটা কোনো আলাদিনের চেরাগ না। আমি যেটা বোঝার চেষ্টা করছি যে আমি আপনাকে গাইড করলাম, আপনি পড়লেন, কোশ্চেন ব্যাংক সলভ করলেন, আপনার সমস্যা হলে আমাকে আবার জানালেন, আমরা আপনাকে আবার হেল্প করলাম, আপনি আবার পরীক্ষা দিলেন, সেখানে আবার ভুল করলেন, আবার রিভিশন টিভিশন করলেন, এরপরে গিয়ে আপনি চান্স পেলেন। আমার কথা কি বুঝতে পারছেন ভাই আপু? কারণ আমিও চান্স পাইনি, এমন হয়েছে জি না আমার, তারপরে এসে আমি চান্স পাইছি। তার মানে আমি যে রাস্তায় হেঁটে হেঁটে বিএমএ এন্ডোক্রাইনে চান্স পাইছি, এটাও সর্বোচ্চ নম্বর লাগে যে কয়টা সাবজেক্টে, একদম মানে অল সবচেয়ে বেশি নম্বর লাগে, তার মধ্যে নিঃসন্দেহে মানে এন্ডোক্রাইন অন্যতম আর কি, তাই না? তো সুতরাং এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখানে আসলাম, তা আপনাকেও এই রাস্তা হাঁটার জন্য আহ্বান জানাচ্ছি আর কি। তো ইনশাআল্লাহ আশা জি, করি। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস ছোট্ট জানতে চাচ্ছিলাম যে মানে আসলে সামনে তো আসলে 51তম বিসিএস হব হয়তো জানুয়ারিতে। তো আসলে মানে হোয়াট শুড আই ডু, মানে মানে ব্যালেন্স হ্যাঁ, করাটা কি এটা এটা দরকার এটা নাকি? এটা যদি আমাকে বলেন, ইন্টার্নশিপ শেষ করছেন হ্যাঁ। আপনি কেবল, সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলবো যে গো ফর বিসিএস এবং অনলি বিসিএস। আপনি বিসিএস কাটা হতে চাইলে গো ফর বিসিএস এন্ড অনলি বিসিএস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা ধন্যবাদ ভাই, টার্গেট যদি থাকে আসসালামু দিচ্ছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। আর কোশ্চিন আছে একটা, মাহবুব, ডেইলি ম্যাক্সিমাম পড়তে হবে ফরেস্টরারদের জন্য, জব করে চান্স পাওয়া। জব করে চান্স পাওয়া তো অবশ্যই পসিবল, তাই না? আমরা তো জব করলাম উপজেলাতে। আমি শেষ বেলা চান্স পেলাম যখন মেডিকেল কলেজে, আমি আইএমও, এবং বলতে পারেন যে সি এর ডান হাত, বুঝছেন? স্যার ম্যাডাম প্রচন্ড লাইক করতো, সকাল বিকাল ক্লাস। রংপুর মেডিকেলে মেডিসিন ডিপার্টমেন্টে ভয়ানক লেভেলের চাপ, সেখানে আমাকে নিয়মিত রোগী দেখতে হয়, সকাল বিকাল 2 বেলা রাউন্ড। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার ব্লক পোস্টিং ক্লাস নিতে হয়, মানে ভয়ানক অবস্থা, বুঝছেন? আমি এতটুকু আপনাকে বলি, মাথাকে যারা জব করেন তারা এটা বলেন যে ভাই, সারাদিনে তোর পড়ার টাইম 4 ঘন্টা, ব্রেনকে সেট আপ দেন, অথবা 3 ঘন্টা। এই 3 থেকে 4 ঘন্টা দয়া করে ফোনটা বন্ধ করে, বা ফোনটা ফ্লাইট মোডে দিয়ে, দিস 3 আওয়ার্স or দিস 4 আওয়ার্স, 180 মিনিট or 240 মিনিটস অ্যাবসোলুটলি পড়বেন, অ্যাবসোলুটলি পড়বেন, অ্যাবসোলুটলি পড়বেন। আমি কি বুঝতে পারছি কথাটা? 3-4 ঘন্টা ডেইলি পড়েন, মাঝে মাঝে বাড়ায় দিবেন, 5-6 ঘন্টা করে দিবেন, লেগে থাকেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন অ্যাবসলিউট পড়া করতে হবে। 4 ঘন্টা পড়বেন, আবার ফোনে কথা বলবেন, ফেসবুক চালাবেন, দেশে কে কে ভোটে জিতলো, হরমোজ প্রণালীতে কি হলো, এগুলো চিন্তা করা যাবে না ভাই, একদম নিজের দিকে চিন্তা করতে হবে। আর কোনো কোশ্চেন? চান্স পাওয়া অবশ্যই সম্ভব ইনশাল্লাহ। আর কোনো কোশ্চেন আছে কি আপনাদের? ও, সময় আপু আর আরপিএমসি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিকাশ স্যারকে তো চিনেন, তাই না? অনেক ভালো মানুষ আর কি। আমি আসার আগে দেখা করলাম স্যারের কাছে, স্যার খুবই, আমি মানে রংপুর ছাড়ার আগে এবং চান্স পাওয়ার পরে বেশ কয়েকজন প্রফেসরের সাথে দেখা করলাম। তাদের বিকাশ মদন স্যার, হি ইজ ভেরি মাচ ডিফারেন্ট। মানে আমাকে একটা বই উপহার দিল আর কি। এন্ডোক্রাইনোলজিতে মনে হয় পসিবল না ভাই না না না, অবশ্যই পসিবল, কেন না? অবশ্যই পসিবল। ভাগ্য, চেষ্টা, ভাগ্য, চেষ্টা। ওকে, আর কোনো কোশ্চেন আছে কি? আমি শেষ করে দিলাম ভাইয়া। এখনো কোশ্চেন আছে কি আপনাদের? ওকে, সামনের ক্লাসগুলো হবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আগামীকাল আমাদের প্রথম ক্লাস, মানে টপিক থরাক্স ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।